রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের সর্বত্রই এখন দুর্নীতির আলোচনা। বেনজির আজিজ আনার প্রসঙ্গে নতুন উপাদান যুক্ত করেছে রাজস্ব কর্মকর্তা মতিউর, কখনো সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া কিংবা নতুন ভূস্বামী হিসেবে খ্যাত ডিআইজি জামিল। এই তালিকা যখন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তখন অনেকগুলো প্রশ্ন এসে যায়। কিভাবে চলছে দুর্নীতির এই রামরাজত্ব? দুর্নীতিবাজরা কার শক্তিতে এতটা বলিয়ান, কিংবা তাদের পৃষ্ঠপোষক কারা, কিংবা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো কি নিষ্ক্রিয় নাকি তৎপর? এই বিষয়গুলো নিয়ে যেমন আমরা আলোচনা করব, আমাদের আলোচনায় আমরা আনতে চাই বাংলাদেশ ভারত সম্পর্কে বিষয়টিও। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। আমি ফারদাসজি রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রাপ্তি ও প্রত্যাশা। আর এই আলোচনা এগিয়ে নিতে তিনজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। চলুন এই পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। আছেন নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক TVN24 নিউজ। সেই সঙ্গে আরো আছেন ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, সম্পাদক জি9। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি আমি আসলে সূচনাতেই বলছিলাম যে কিভাবে চলছে দুর্নীতির রাম রাজত্ব, কার শক্তিতে দুর্নীতিবাজরা এতটা বলিয়ান? মহাভারতের একটা গল্প বলি, অনেকেরই জানা, তারপরে বলি। যুদ্ধ চলাকালীন সময় কর্ণের রথের চাকা মাটিতে আটকে গিয়েছিল। তখন আটকে যখন গিয়েছে তখন পাশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন তাকে বধ করবার জন্য। এবং মুহুর্মুহুর যখন তার উপরে বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো, হত্যা পূর্ববর্তী মুহূর্তে তখন কর্ণ শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বললেন, এই কি তুমি ভগবান, এই কি তুমি করুণাময়, যে নিরস্ত ব্যক্তিকে হত্যা করার জন্য তুমি নির্দেশ দাও, এই কি তুমি দয়াময়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ, যুদ্ধে যখন অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহের মধ্যে পড়ে গিয়েছিল তখন তাকে অনেকজন মিলে হত্যা করেছিল, তার মধ্যে তুমিও ছিলে। কোথায় ছিল তোমার ন্যায় বোধ, কোথায় ছিল তোমার ধর্মজ্ঞান? অতএব এই পৃথিবীতে যে যেমন কাজ করবে তার কর্মফল ঠিক সেভাবেই হবে, এটাই আমার বিচার। তা আপনি যদি হিসেব করে দেখেন যে আমরা এখন দুর্নীতি নিয়ে যখন কথা বলছি, যাদেরকে আমরা মাথায় তুলে রেখেছিলাম তারা যা কতটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আমরা কিন্তু বুঝতে পারিনি। মাথায় তুলে আমরা রেখেছিলাম কেন? ওই যে বললাম যে যখন প্রবৃদ্ধির অগ্রযাত্রা দ্রুত এগিয়ে যায় এবং ক্যানভাসটা খুব বড় হয়ে যায়, অর্থনীতির আকার যখন বড় হয় তখন ব্যত্যয়ের অনেকগুলো জায়গা তৈরি হয়, বিচ্যুতির জায়গা তৈরি হয়। এবং অনেক সময় অনেক কিছু আমরা চোখ বুঝে বিশ্বাসও করি। এবার শেষ করছি অল্প 30 সেকেন্ডের মধ্যে আমি আরেকটা গল্প বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 60-এর দশকে কিংবা তার আগে তিনি আমাদের বাংলাদেশের যে প্রথম বৈমানিক আলমগীর সত্তার, সে যখন খুব ছোট, ক্লাস 7 কিংবা 8-এ পড়ে, তখন তাদের বাসায় বঙ্গবন্ধু মাঝে মাঝে যেতেন। একবার তার বন্ধু বান্ধবরা আসেননি বঙ্গবন্ধু একা আছে, সামনে আলমগীর সত্তার। বঙ্গবন্ধু তাসের খেলা দেখালেন। তখন ছোট বাচ্চা আলমগীর সত্তার, তাকে আমরা সবাই চিনি, বীর প্রতীক, এবং সে বঙ্গবন্ধুকে বারবার আবদার করলো একটা খেলা অন্তত শিখিয়ে দিতে হবে, জাদু শিখাতে হবে। বঙ্গবন্ধু শেষ পর্যন্ত নাসরবান্দা ছেলেকে আলমগীর সত্তারকে বলল যে আসলে জাদু বলতে কিছু নাই, তুই যখন আমার কথা শুনছিলি মন্ত্রমুগ্ধ মতন, আমি তখন তাস সরিয়ে ফেলেছি, এটাই হচ্ছে জাদু। চুপ করে আসে আলমগীর সত্তার। আমার গল্পের শেষটা এখানেই। তখন বঙ্গবন্ধু জিজ্ঞেস করছেন যে কি শিখলি আজকে? সে তো উত্তর দেওয়ার কথা না, উত্তর দিতে পারছে না। বলছে এটাই শিখবি, চোখ বন্ধ করে কাউরে বিশ্বাস করবি না।
তা আমরা যেন এই শিক্ষাটা পাই যে চোখ বন্ধ করে সে যত শক্তিশালী হোক না কেন, সে যত রাষ্ট্রের প্রয়োজনে ইতিপূর্বে কাজে আসুক না কেন, চোখ বন্ধ করে কাউরে বিশ্বাস করা যায় না। এটা আবার জানাচ্ছি জনাব সুভাষ সিংহ রায়, ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, যেখানে সুভাষ সিংহ রায় শেষ করেছে সেখান থেকে যদি শুরু করেন, চোখ বন্ধ করে কি রাষ্ট্র অপরাধীদের বিশ্বাস করেছে, তার খেসারত কি রাষ্ট্র এখন দিচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন তাদের জন্য শুভেচ্ছা। দাদা খুব পড়াশোনা করা, টক শোতে বিশ্লেষক, লেখক, চোখ কান খোলা রাখা মানুষ। দাদা এবং দাদার দল কিংবা সরকার এরা কেউ চোখ বন্ধ করে রেখেছিল, এটা অন্তত আমি বিশ্বাস করি না, এবং বিশ্বাস না করবার যথেষ্ট কারণ আছে। খুব সিম্পল একটা কথা বলি আপনাকে। একটি সরকার তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগের আগে বিভিন্ন মাধ্যমে গোয়েন্দা রিপোর্ট দিয়ে সাংঘাতিকভাবে যাচাই বাছাই করে যে তার রাজনৈতিক দর্শন, তার অতীত রেকর্ড, তার দুর্নীতি, ক্যাপাবিলিটি, তার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেয়। তারপর তাকে যখন নিয়োগ দেওয়া হয়, নিয়োগের পরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পেছনেও গোয়েন্দাগিরি সবসময় লাগানো থাকে। সরকারের প্রোটোকল যারা যখন থাকে প্রত্যেক সরকারের, এটা রুটিন ওয়ার্ক। এমনকি যে সমস্ত গোয়েন্দাদের চিফ যে গোয়েন্দা প্রধান, তার পেছনেও গোয়েন্দা লাগানো থাকে সরকারের, যে এই গোয়েন্দা প্রধানও সরকারের যে চাওয়াটা সেটি সে অনুসারে কাজ করছে না সে অন্য কারো হয়ে খেলছে। ডক্টর সাহেব, তাহলে আপনার দেয়া তথ্য মতে তো বোঝাই যায় যে দুর্নীতির রামরাজত্ব আড়ালে আবডালে হওয়া সম্ভব নয়। শেষ করি, আমার কথা আপনি বলে দিলেন আর কি, আমাকে একটু বলতে দেন। সেটা হলো, যদি এই হয় তার মানে হচ্ছে পুলিশের প্রধান, সেনা প্রধান, বিচারপতি বা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডিএমপি কমিশনার, আপনার কি মনে হয় এদের ব্যাপারে গোয়েন্দারা কোনো তথ্য সংগ্রহ করেনি? এরা সবার অগোচরে এইরকম হাজার হাজার বিঘা জমি কিনেছে, এত সম্পদ করেছে, এত কিছু করেছে, রেজিস্ট্রেশন করেছে, কোনো কিছুই কারো গোচরে আসেনি? গোচরে আসছে। গোচরে আসার পরে আমি যেটা সবসময় মনে করি এবং বলি সেটা হলো, সরকার নিজে যতক্ষণ অনৈতিক হয় এবং তার অনৈতিক কাজে কারো সহযোগিতা প্রত্যাশা করে, তখন ওই যাদের সহযোগিতা নিবে তাদেরকে অনৈতিক বানাতে হয় আগে, কারণ অনৈতিক লোকদের দ্বারা অনৈতিক কাজ করানো সহজ। সেই বিবেচনায় যেহেতু তারা অনৈতিকভাবে ক্ষমতায় থাকবার জন্য পরিকল্পনা করে এগিয়েছে বহু বছর ধরে, বিনা ভোটে, রাতের ভোটে, ডামি ভোটে, সেই কারবারগুলো করানোর জন্য প্রতিপক্ষ দমন, গুম, খুন, ভোট ডাকাতি সমস্ত কিছুতে সরকার স্টেট অ্যাপারেটাস বা রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করেছে, যে কারণে তাদেরকে দুর্নীতি করিয়েছে, উৎসাহিত করেছে বা সুযোগ দিয়েছে এবং তার রেকর্ড হাতে রেখেছে। হাতে রেখে যে যখন তাদের কথার বাইরে গেছে তাকে টান দিয়েছে। যেমন বিচারপতি সিনহা, সব রিপোর্ট এদের হাতে ছিল, পরে তো বলছেই যে উনি দুর্নীতিবাজ ছিল, এটা তারা আগেই জানতো, কিন্তু যতক্ষণ তাদের কথা মতো এর ফাঁসি দাও, এর জেল দাও, এর এই রায় দাও, সেইটা করেছে, ততক্ষণ সিনহা ভালো ছিল, বিচারপতি সিনহা। তারপর যখন কথা মতো চলবে না তখন তাকে ক্যান্সার বানিয়ে পাঠিয়ে দেয় এবং সে দুর্নীতিবাজ, ফলাও করে মিডিয়ায় আনো, এই টিভিতে এই প্যাকেজ করো, এটা করো, এটা করো। এখনকার যারা আপনি দেখবেন যে দু চারটা যা ধরা পড়ছে সবই ইন্টারনাল কনফ্লিক্টের কারণে। যখন সরকারের কোনো অংশের সঙ্গে ওই ব্যক্তিদের স্বার্থের দ্বন্দ্ব হয় অথবা ব্যক্তি ব্যক্তি দ্বন্দ্ব হয়, তখন সেটা প্রকাশিত হচ্ছে এবং কিছুটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বাইরে আপনি দেখেন দুর্নীতিতে যখন ক্যাসিনো অভিযান চলে, আপনি দেখছেন না, চিনি না জানি না এমন সাধারণ সাধারণ লোকদের ঘরে হাজার কোটি টাকা আবিষ্কার হয়ে যায়। যারে ধরছে তার নামেই এত দুর্নীতির অভিযোগ চলে আসছে এবং প্রমাণ সহ বের হচ্ছে, টাকা বের হচ্ছে, বান্ডেলে বান্ডেলে, বস্তায় বস্তায় টাকা বের হচ্ছে ঘর থেকে। সেই ক্যাসিনো আর এগুলো না কেন? কারণ ওই চুনুপুটি থেকে যত বড় উপরে যাবে তত বড় দুর্নীতি বেরোবে। মেজর সিনহা হত্যাকাণ্ড যখন কক্সবাজারে হয়, ওসি প্রদীপের কথা মনে আছে না? তার বিষয়ে সংবাদ মাধ্যমে কি সিরিজ আসলো, কি পরিমাণ দুর্নীতি, ক্ষমতার দাপট। এরকম দেখবেন যখন যেটা ইস্যু হয় তার ব্যাপারেই যেহেতু বের হচ্ছে, এই সরকার দুর্নীতিকে নিজেরা উৎসাহিত করে বা পরিকল্পনা মাফিক করিয়ে
তাদের ক্ষমতাকে পোক্ত করবার জন্য, তাদের সোলজার হিসেবে ব্যবহার করবার জন্য অনৈতিকভাবে এটা সরকার করেছে। এবং এই যে কয়টা ধরা পড়ছে যা দেখছেন, এগুলো হচ্ছে সরকারের দুর্নীতির কারখানার বা দুর্নীতির স্কুলের ছাত্র। দুর্নীতির স্কুলের ছাত্রদের যদি এই অবস্থা হয়, ক্ষমতার গদি থেকে একটু বিচ্যুত হলে এই শিক্ষকদের অবস্থা কি বেরোবে, ইউ কান্ট ইমাজিন। ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাহাদাত হোসেন শায়ান্ত। কিন্তু আপনি বলছিলেন যে এখানে স্বার্থের দ্বন্দ্বে দুর্নীতিবাজরা বেরিয়ে আসছে, কিন্তু সরকার কিংবা রাষ্ট্রীয় কোনো সংস্থা কিন্তু দুর্নীতি খতিয়ে দেখছে না বা তাদের সামনে আনছে না। কিন্তু গণমাধ্যম কিন্তু ছাগল কাণ্ডেও আমরা দেখেছি দুর্নীতির ঘটনা সামনে এসেছে। সে বিষয়টি পরবর্তী অংশে নিশ্চয়ই আপনি বিস্তারিত বলবেন। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে একটি প্রশ্নের উত্তর নিয়ে আমি নাজমুল আশরাফের কাছে যেতে চাই। আপনি বলছিলেন যে অপরাধীদের সরকার চোখ বন্ধ করে বিশ্বাস করেছে, যেখানে ডাক্তার শায়ান্ত সুস্পষ্টভাবে অভিযোগ করছিল যে দুর্নীতিকে উৎসাহিত করেছে সরকার এবং সরকারের অনৈতিক কাজে সহায়তার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে সরকার। ইভেন একটা লাইন যোগ করি, এরা নির্বিঘ্নে যে বিদেশ চলে যেতে পারছে সেটাও সরকারের প্রশ্রয়ে, না হলে যেতে পারে। যেমন সরকারের প্রশ্রয়ে 2004 সালে 21 আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে পাচার করে দেওয়া হয়েছিল। যেমন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর খুনিদেরকে দেশের বাইরে পাচার করা হয়েছিল। ডাক্তার শাহাদাত হোসেন শায়ান্ত যে কথাগুলো বললেন সেই কথাগুলোর উত্তর তো আমার কাছে আছে, এবং আপনি বেশ উৎসাহিত হয়ে অতিরিক্ত প্রশ্ন একটা করেছেন আমাকে, কারণ আমার তো নাজমুল আশরাফের দিকে তাকিয়ে আছে, কখন তিনি বলবেন। প্রশ্নের উত্তরটি নিয়ে নিশ্চয়ই নাজমুল আশরাফের কাছে যাব। উত্তর তো আপনার জানা, বলছেন যে গোয়েন্দা রিপোর্ট তাদের ক্ষেত্রে হয়। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধেছিলেন, গোয়েন্দা রিপোর্ট ছিল না যে কোনো সময় তার হত্যাকারীদের সাথে তার যুক্ত হতে পারবে? ছিল কি? খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর পেটের মধ্যে ছিল। সব গোয়েন্দা রিপোর্ট কি সবসময় প্রকাশিত হতে পারে? আর বাঙালি তো আত্মঘাতী বাঙালি, বাঙালিকে চেনা যায়। আমি যে কথা বলি যে গোয়েন্দা রিপোর্ট কথা যেটা বললেন, সেই গোয়েন্দা রিপোর্টে সবার কি সবকিছু জানা যায়? আমার কাছে তো অসংখ্য উদাহরণ আছে। আমি বাদানুবাদ না করেই যে কথাগুলো বলছি যে বাংলাদেশের এই প্রথম জাতীয় সংসদে গতকাল যে ভাষায় সরকারি দলের এমপিরা মন্ত্রীরা কথা বলেছেন এবং আওয়াজ তুলেছেন এবং এই সমস্ত দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করার জন্য যা যা করবার তারা সেটাই প্রতিজ্ঞা করেছেন। আপনি কখন দেখেছেন বাংলাদেশের 53 বছরের ইতিহাসে? কখন দেখেছেন? কিন্তু জনাব সুভাষ আমরা এমনও দেখেছি যখন বেনজির দেশ ত্যাগ করলো তখন আসলে বেনজিরের অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কারো কাছে কোনো তথ্য ছিল না। হ্যাঁ, তো থাকতে নাও পারে, সেটা ভিন্ন কথা, সে আলোচনা আসছে না। এটা একটা বিচ্যুতি, ব্যর্থতাকে আপনি অপরাধ হিসেবে যখন গণ্য করার জন্য মরিয়া হয়ে যাবেন প্রমাণ করার জন্য, সে প্রমাণ বাংলাদেশে সার্থক হবে না। খুব স্পষ্ট করে বলি, এই সরকার দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্সের যে অবস্থান নিয়েছে সেটা বারবার প্রমাণ করেছে। কাউকে ছাড় দেয়নি, এটা কাউকে ছাড় দিচ্ছে না। সেখানে সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো কি দায়িত্বশীল আচরণ করতে পারছে? তারা কি নিশ্চিত কিনা? আমি আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই বিষয়ে বিস্তারিত জানবো। ধন্যবাদ। কোন দেশে করছে না, উন্নত দেশে কোথায় করছে, আসেন আমার সাথে তথ্য নিয়ে আমি বলি। জনাব নাজমুল আশরাফ, যেমনটি আসলে ডাক্তার শায়ান্ত বলেছে যে বর্তমান সময়ে যে আমরা দু একজন অভিযুক্ত কিংবা দুর্নীতিবাজদের কথা জানছি বা জানতে পারছি, তারা আসলে স্কুলের ছাত্র। শিক্ষকরা এখনো ধরাছোঁয়ার বাইরে। শিক্ষক কারা কিংবা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক কারা? ধন্যবাদ জুই। আমাদের তিনজনের কেউই সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না। ওনাকে আমরা চিনি যে উনি আওয়ামী রাজনীতি সমর্থন করেন, তিনি বিএনপি রাজনীতি সমর্থন করেন, কিন্তু দুজনের কেউই দলের কোনো পদে বা দায়িত্বে নাই। আমি তো সাংবাদিক, এখন সাংবাদিকরা সবসময় চেষ্টা করে তথ্য এবং যুক্তিভিত্তিক কথা বলতে, এবং সেটি যখন বলেন তখন কখনো সেটা বিএনপির পক্ষে যাবে, কখনো সেটা আওয়ামী লীগের পক্ষে যাবে। যখন যার বিপক্ষে যায় তখন তারাই আবার অভিযোগ করে যে দলীয় বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু যেই ঘটনাগুলো ধরেন তথ্য সমৃদ্ধ ঘটনা বা যেই ঘটনাগুলো তথ্য এখন সহজলভ্য, আমরা তো সেগুলো নিয়েই কথা বলছি। এখন আপনি দুর্নীতির ঘটনা একের পর এক যেগুলো বেরোচ্ছে, এখন বেনজির বলেন, আজিজ বলেন, আসুজ্জামান মিয়া বলেন, মতিউর বলেন, আরও বেরোচ্ছে আস্তে আস্তে। এই মানুষগুলো যেই দায়িত্বে ছিলেন, পুলিশ প্রধান, সেনা প্রধান, আপনার ঢাকা মহানগর পুলিশের প্রধান, র্যাবের প্রধান, রাজস্ব বোর্ডের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিগুলো, ওনারা সরকারের বা রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ
পদে ছিলেন, তাদের দায়িত্ব, তাদের কর্তৃত্ব, তাদের ক্ষমতা, এবং তারা যখন ওইসব দায়িত্বে ছিলেন তখন তাদের ভূমিকা, এগুলো তো প্রকাশ্য, লুকানোর কিছু নাই। ফলে এত সব গুরুত্বপূর্ণ ব্যক্তির অপকর্ম সম্পর্কে সরকার বা রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, গোয়েন্দা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভাগ, মন্ত্রণালয়, যা কিছু বলি, তারা কোনো কিছুই জানতো না, এখন প্রকাশিত হওয়ার পর জানতে পারছে, এটা বিশ্বাস করা কঠিন। ধরেন একজন সেনাপ্রধান বা একজন পুলিশ প্রধান বা ঢাকা মহানগরের পুলিশ প্রধান বা রাজস্ব বোর্ডের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তারা এই কাজগুলো একদিনে করে নাই, বলছিল যে সরকার তাদের উপর আসলে চোখ বন্ধ করে বিশ্বাস করে না। ওইটা নিশ্চয়ই সরকার করে নাই। চোখ বন্ধ করে বিশ্বাস করাটা কিন্তু সরকারের দায়িত্ব না। তাহলে সরকার তার দায়িত্ব পালনের ক্ষেত্রে গাফিলতি ছিল যদি চোখ বন্ধ করে থাকে। আর উনি যেটা বলছেন যে পৃষ্ঠপোষকতা দেওয়া বা এগুলোকে প্রশ্রয় দেওয়া, এখন প্রশ্রয় দেওয়াটাকে আপনি অভিযোগ হিসেবে ধরতে পারেন, কিন্তু ঘটনা যা ঘটেছে এবং যা কিছু জানা যাচ্ছে তাতে তো প্রশ্রয় দেওয়ার অভিযোগটাকে আপনি আমলে নিতে পারেন। এখন প্রশ্রয় তারা কতটুকু দিয়েছিল, কেন দিয়েছিল, কোনো স্বার্থ ছিল কিনা, পারস্পরিক স্বার্থ ব্যাপার ছিল কিনা, পারস্পরিক বোঝাপড়ার ব্যাপার ছিল কিনা, এগুলো আপনি দাবি করতে পারেন, অভিযোগ করতে পারেন, এগুলো প্রমাণ সাপেক্ষ। কিন্তু যারা যেই পদে থেকে যেই অপরাধগুলো করেছেন, যেই ধরনের দুর্নীতি করেছেন এবং দুর্নীতির যেই চিত্র বেরিয়ে আসছে প্রতিদিন প্রতিনিয়ত গণমাধ্যমে, এগুলো মানুষ কখনো কল্পনা করে নাই। একজন সরকারি কর্মকর্তা, সেটা পুলিশের প্রধান হোক বা রাজস্ব বোর্ডের কর্মকর্তা হোক, তিনি দেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত জমি কিনবেন, রিসোর্ট বানাবেন, খামার বানাবেন, বাড়ি বানাবেন, বালাখানা বানাবেন, কারখানা বানাবেন, সকালে বিকালে আপনার ফ্ল্যাট কিনবেন, ব্যাংকে কত টাকা, বিদেশে কত টাকা, এগুলো আমরা জানি না। কিন্তু যেগুলো দেশের মধ্যে আছে এগুলোর ছবি সহ এবং সম্পদের বিস্তারিত বিবরণ সহ কিন্তু আমরা জানতে পারছি। তার মানে একজন সরকারি কর্মকর্তা, আমি উদাহরণ হিসেবে ধরি সবচেয়ে বেশি আলোচিত বেনজির সাহেব, পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি, তার বেতন কত বা অন্য সব ফ্যাসিলিটি মিলিয়ে তিনি কত টাকা উপার্জন করেন। ব্যারিস্টার সুমন একটা হিসাব দিয়েছিলেন তিনি সারা জীবনে কত টাকা কামিয়েছেন, আর তার যা সম্পদ এর মধ্যে প্রকাশিত হয়েছে তার এক আনা কেনা সম্ভব না ওই বেতন দিয়ে, উনি যদি না খেয়েও থাকেন। তার মানে হচ্ছে এখানে তিনি অন্যায় করেছেন, অবৈধ কাজ করেছেন, দুর্নীতি করেছেন, প্রভাব খাটিয়েছেন। তার সপক্ষে অনেকগুলো ঘটনা বের হয়েছে, কোথায় তিনি জমি দখল করেছেন, কোথায় ছিনতাই করেছেন, কোথায় টিভি দখল করেছেন, ব্যাংক দখল করেছেন এবং তার ক্ষমতা এবং কর্তৃত্বের অপব্যবহার করেছেন, ভয়ভীতি দেখিয়েছেন, হিন্দু কমিটির জায়গা দখল করেছেন। এই যে তথ্যগুলো বের হয়েছে, খবরগুলো বের হয়েছে, এগুলো তো এখনো মিথ্যা প্রমাণিত হয় নাই বা এগুলোকে কেউ চ্যালেঞ্জ করতে আসে নাই যে এগুলো ঠিক না। একমাত্র দেখলাম আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার, পরে তিনি ডিআইজি হিসেবে রিটায়ার করেছেন, তার খবর যখন মানব জমিনে বের হলো, তিনি সিঙ্গাপুর থেকে একাধিক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। আমি একটা ইন্টারভিউ শুনেছি, দুটো শুনেছি। তিনি বলেছেন পত্রিকা যা কিছু বের হয়েছে সবই সত্য, কিন্তু সব বৈধ। তাহলে ডিএমপি কমিশনার হিসেবে তিনি এত সব সম্পদ কিভাবে অর্জন করলেন? আমরা 111-এর সময় দুর্নীতি বিরোধী খুব সাঁড়াশি অভিযান দেখেছি, তখন দুদকের ভূমিকা, এনবিআর-এর ভূমিকা, আরও অনেক সরকারি কর্তৃপক্ষের ভূমিকা খুব কঠিন কঠোর ছিল। অনেক ক্ষেত্রে আবার অন্যায়ও হয়েছে, অনেক বেআইনি কাজও হয়েছে, কিন্তু যেই সাহসিকতার সাথে ওই সরকার দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছে, তখন কিন্তু প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে তদন্ত এবং যাচাই বাছাই করা এবং মিলিয়ে দেখা, জ্ঞাত আয় বহির্ভূত, এই কথাটা খুব প্রচলিত ছিল তখন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ মানে আপনার জানা আয়ের বাইরে যদি কোনো সম্পদ থাকে সেটা আপনি কি করে অর্জন করেছেন, সেটা বৈধ পথে করার কথা না। সেই রকম ভাবে যদি আমরা শুনছি যে ক্ষমতাসীনরা বলছে যে দুর্নীতির বিষয়ে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে, অন্যদিকে আবার শোনা যাচ্ছে যে করাপশন ইজ দ্য ওয়ে অফ লাইফ। না, করাপশন ইজ দ্য ওয়ে অফ লাইফ নিশ্চয়ই ভালো মানুষ বলেন, সরলীকরণ করতে পারি না। না না না, আমি প্রশ্নটি আপনার কাছে রেখে একটা বিরতির সময় হয়েছে, আমি তাহলে শেষ করব, বিরতির পরে এসে শুনবো। দর্শক, দেশ সম্প্রতিকের রিপোর্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। সরকারের কর্মকাণ্ড বিভিন্ন বিভাগ বা ব্যক্তির বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য গোয়েন্দা তৎপরতার কথা এর মধ্যে ডক্টর সায়ন্ত বলেছেন, আমি এটা রিপিট করছি না। এবং আমাদের প্রচুর গোয়েন্দা বাহিনী সংস্থা আছে, সামরিক, বেসামরিক, এবং প্রত্যেকটা বাহিনীর আবার আলাদা আলাদা করে আপনার গোয়েন্দা সংস্থা আছে। এমনকি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এক ধরনের আপনার মেকানিজম বা এক ধরনের ব্যবস্থা আছে এগুলো তদারকি করার। তার মানে হচ্ছে যে এই বেনজিররা বেনজির হয়ে গেলেন, এত বছরে এত কিছু করলেন, তার কোনো কিছুই সরকার জানতো না, এবং যাদের এগুলো জানার কথা, দেখার কথা, তারা এগুলো দেখে নাই, জানে নাই, এটা যদি সত্য ধরে নেই তাহলে আগে তাদের বিচার হওয়া উচিত।
তারা কেন তাদের দায়িত্বটা পালন করলো না? তারা কেন এরকম ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হতে দিল? তারা কেন সরকারের ঘাড়ে এত বড় বদনামের বোঝা চাপালো? এটা আসলে অনেক লম্বা বিতর্ক। যেটা আপনি বলছিলেন জিরো টলারেন্স, এখন জিরো টলারেন্স না খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে। মানে আপনি করছেন কি আর বলছেন কি? আপনি বলছেন যে জিরো টলারেন্স, দুর্নীতির ব্যাপারে কোনো টলারেট করবেন না। এই বেনজিরের বাইটও আছে, আমরা মাঝে মধ্যে নিউজের মধ্যে শুনি। বেনজির বলছিলেন যে জিরো টলারেন্স, মাটির নিচে থাকলে সেখান থেকে ধরে নিয়ে আসা হবে অপরাধীদের, দুর্নীতিবাজদের। তো সেই লোকটা নিজে কি করেছে? তার মানে চোরের মার বড় গলা একটা কথা আছে না? তো বেনজিরের ক্ষেত্রে দেখছি তাই খাটে। অন্য আরো অনেকের ক্ষেত্রে আচরণটা কি, বলেনটা কি, করেনটা কি আর বলেনটা কি, সেই পার্থক্যগুলো যদি ধরেন তাহলে কিছু কিছু বক্তব্যের এখন আর আক্ষরিক অর্থে আপনি নেওয়ার সুযোগ নাই। জিরো টলারেন্স, যদি জিরো টলারেন্সের ব্যাপার হতো তাহলে এত সব দুর্নীতি যেটুকু আমরা দেখলাম জানলাম, আরো কি আছে আমরা জানি না, হয়তো আরো অনেক বেশি আছে, হয়তো আর নাই, এটাই হয়তো সব শেষ, জানি না আমরা, না জানা পর্যন্ত। ফলে এরকম সব দুর্নীতি হতে পারা, করতে পারা বা এই যে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা কথা বলছি যাদের দুর্নীতি প্রকাশিত হয়েছে, এই লোকগুলো সরকারের কি ভূমিকায় ছিলেন, সরকার এই লোকগুলোকে কি অবস্থায় রেখেছিল, তাদের পারস্পরিক সম্পর্ক কি ছিল, বা একযোগে তারা কি কি কাজ করেছেন, কতটা ন্যায়সঙ্গত বা কতটা অন্যায় করেছেন, এরকম বহুবিধ আলোচনা আনা যেতে পারে। ফলে এটা না জানার বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আপনি যদি আমাকে দিয়ে কোনো খারাপ কাজ করান তখন আমি এটা সুযোগ নেব, এই ফাঁকে আমিও দুটো খারাপ কাজ করে নেব। বিষয়টা সহজভাবে বলতে গেলে বিষয়টা এরকম দাঁড়ায়। তবে এই মানুষগুলো ধরা পড়ার পরে, ধরা পড়া বলতে এদের এই খবরগুলো কিন্তু গণমাধ্যম প্রকাশ করছে একের পর এক, এবং সরকার এগুলো নিয়ে যা বলছে, হ্যাঁ সরকার বলতে পারে যে এগুলো তো প্রকাশ হতে দিচ্ছি, আমরা তো ব্যবস্থা নিচ্ছি, প্রকাশিত হতে দিচ্ছি, এটুকু পর্যন্ত ঠিক আছে। এখন কেন দিচ্ছেন, কার কারটা দিচ্ছেন, কার কারটা দিচ্ছেন না, আগে কেন দেন নাই, সে প্রশ্ন আসতে পারে। কিন্তু কি ব্যবস্থা নিচ্ছেন যদি বলি, কোন ব্যবস্থাটা সরকার স্বপ্রণোদিত হয়ে নিয়েছে, ধরেন বেনজিরের ব্যাপারে তথ্য অনুসন্ধান, এটা করতে কতদিন লাগলো, এবং ব্যারিস্টার সুমনকে গিয়ে ওখানে রীতিমতো চাপাচাপি করতে হলো। আরো যাদের তথ্য বেরিয়েছে সবার ব্যাপারে কি তৎপরতা শুরু হয়েছে? এখনো কারো ব্যাপারে মামলার ধারে কাছেও নাই। মামলা হবে, তদন্ত হবে, দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারপর শাস্তি হবে। ততদিনে দুনিয়া পাল্টায় কোথায় যাবে আমরা জানি না, এবং এই লোকগুলো আবার হয়তো নির্দোষ প্রমাণিত হয়ে এসে অনেক বড় বড় দায়িত্ব পেতে পারেন, সেটাও আমরা অবিশ্বাস করি না। ফলে সরকারের বক্তব্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কাজের সাথে মেলে না। শেষ কথা বলি, এই বেনজির সহ অন্য যাদের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে তাদের ব্যাপারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রী যা বলেছেন তার অর্থ কিন্তু দাঁড়ায় যে তাদের পক্ষে নেওয়া, তাদের কর্মকাণ্ড অপকর্ম এগুলোকে একরকমের বৈধতা দেওয়ার চেষ্টা করা, সাফাই গাওয়া, লোকগুলোকে নির্দোষ প্রমাণ করা। হ্যাঁ, এখন যাদের কথা আমরা জানি এরা আইনের দৃষ্টিতে সবাই নির্দোষ, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলাই হয় নাই, তারা চার্জশিটেড হয় নাই, ট্রায়ালে কনভিক্টেড হয় নাই। ফলে আমি তাদেরকে নির্দোষ বলবো। তথ্য প্রমাণ যা বেরিয়েছে তাদেরকে কি নির্দোষ ভাবার কোনো কারণ আছে সাধারণ মানুষের পক্ষে? একদম স্পষ্ট। ডাক্তার সায়ন্ত, আপনি বলছিলেন যে স্বার্থের দ্বন্দ্বে দুর্নীতিবাজরা এখন মানে বেরিয়ে আসছে বা তাদের তথ্য সামনে আসছে, কিন্তু আজকের সংবাদ যদি আমি আপনার সামনে তুলে ধরি, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুদককে চিঠি দিয়েছে এক আইনজীবী। এর আগে আমরা দেখেছিলাম যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ নামক একটা পত্রিকায় কিন্তু সংবাদ প্রকাশিত হয়, এভাবে দুর্নীতি তথ্যগুলো বেরিয়ে আসে। ছাগল কাণ্ডের মাধ্যমেও কিন্তু রাজস্ব কর্মকর্তা মতিউরের দুর্নীতি বেরিয়ে আসলো। স্বার্থের দ্বন্দ্বটা আসলে তাহলে কার সাথে কার হলো? আসলে বাংলাদেশটা হচ্ছে একটা দুর্নীতির কারখানায় পরিণত করেছে সরকার। সেই কারখানার মধ্যে কখনো কখনো তাদের ইন্টারনাল স্বার্থের দ্বন্দ্ব হয়। ধরেন আমি আর নাজবুল আশরাফ ভাই দুইজনে একই মতের একই পথের, দুইজনেই দুর্নীতিবাজ, কিন্তু আমার কোনো এক সময় মনে হলো যে আমি 200 কোটি দুর্নীতি করেছি, ও 500 কোটি করে ফেলেছে, আমি তার প্রতি জেলাস, আমি কাউকে আপনাকে সাংবাদিক হিসেবে জানিয়ে দিলাম, ও কিন্তু খেয়ে ফেলতেছে। তখন আপনি পেছনে লাগলেন, এইভাবে কিছু দুর্নীতির তথ্য আসে। কোনো কোনো ক্ষেত্রে কিছু সৎ অফিসার আছে, তারা সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গায় হয়তো এটা নিজে ঝুঁকি নিয়েও জানিয়ে দেয় যে ডিপার্টমেন্টে এই ঘটছে। আর সাংবাদিকরা নিজেরাও, কিছু সাংবাদিক এখনও আছেন অনুসন্ধানী রিপোর্ট যারা করেন ঝুঁকি নিয়ে, তারা বের করেন। এর বাইরে এই সংবাদ মাধ্যমে আসা ছাড়া সরকার তাদের নিজস্ব প্রোটোকল, গোয়েন্দার রিপোর্ট, তাদের আইনি ব্যবস্থার মধ্যে প্রশাসনের মাধ্যমে কোনো দুর্নীতিবাজকে ধরেছে, সামনে এনেছে বা কিছু করেছে, এরকম একটা এক্সাম্পলও দেখাতে পারবে না। তাহলে তাদের এই রাষ্ট্রযন্ত্র কেন? এই রাষ্ট্রযন্ত্রকে শুধু অন্যকে নিপীড়ন করবার জন্য, শুধু মানুষকে শোষণ করবার জন্য, শুধু সিন্ডিকেট পুষে 17.5 টাকা পিসে ডিম খাওয়ানোর জন্য, 10 টাকা সে চাল আর বিনামূল্যে সার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এসে 17.5 টাকা পিস ডিম খাওয়াবে, এই জন্য বসে আছে তারা? আর বিরোধী দলকে মেরে পিটিয়ে গুম করে খুন করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে মধু খাবে আর টাকা পাচার করবে,
সেজন্য শুধু রাষ্ট্রযন্ত্র। আপনি দেখেন দাদা বলছিলেন, অনেকেই ওনারা বলেন যে বিশ্বাস করেছে। আরে বিশ্বাস করেছেন আপনি, চোখের মধ্যে সাগর চুরি হয়ে যাচ্ছে, এই কারো মনের খবর জানা, গোয়েন্দা রিপোর্ট থাকে না, যেই উদাহরণ দিলেন সেটা, আর হাজার হাজার বিঘা জমি কিনবে, বিশাল বিশাল ভবন বানাবে, ফ্ল্যাট কিনবে, এগুলো কি এক জিনিস? এসব থাকে। একজন আইজিপি 7 বার 7 রকম করে পাসপোর্ট জালিয়াতি করেন। তিনি সরকার আইজিপি, অর্ডিনারি পাসপোর্ট করেন কি করে? চাকরির পরিচয় গোপন করে সেই সব করতে পারে। এই যে পিকে হালদার থেকে শুরু করে এই দেশে পিকে হালদার আর পুলিশের আইজিপি বেনজিরের মধ্যে কোনো পার্থক্য নেই তো। দুজনেই বিদেশে যেতে পারেন কি করে? বিদেশে যাওয়ার পরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেন উনি দেশে আছেন না বিদেশে গেছেন জানি না। যাওয়ার পরে যখন সংবাদ মাধ্যমে আসে উনি কোন দেশে গেছেন জানি না। কেন ভিসা নেন নাই, উনি ইমিগ্রেশন ক্রস করেন নাই, ওনার সব তথ্য আছে না, কি কেন জানবে না যে কোন দেশে গেছে? আরে আমাদের মতো সাধারণ লোকলা, বিরোধী দলের সাধারণ নেতারা, তারা পর্যন্ত গেলে এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে, এইখানে ফোন করে ওইখানে ফোন করে, স্যার উনি যাচ্ছেন, ছাড়বো। আর বেনজির সাহেবের বিরুদ্ধে এমন অভিযোগ সংবাদ মাধ্যমে আসছে, সারা দেশে আলোচনায় আছে, তিনি যাচ্ছেন সেটা কাউকে জানায়নি ইমিগ্রেশন থেকে? আপনি ভাবেন কারো কাছে ফোন করেনি স্যার উনি যাচ্ছেন ছাড়বো? উনি কি পালিয়ে গেছেন বর্ডার ক্রস করে? তাহলে সরকার যখন তার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলে কোন দেশে গেছে জানি না, বিদেশে গেছেন কিনা জানি না, আবার স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, আমি খুব স্তম্ভিত হয়ে গেছি ওনার একটা ভিডিও নিউজ কন্টেন্ট দেখে, যে সাংবাদিকরা জিজ্ঞেস করার পর উনি নিজে বলছেন যে এদেরকে দুর্নীতি বলার সময় আসেনি, দুর্নীতিবাজ বলা যাবে না। আরে দুর্নীতিবাজ বলা তথ্য প্রমাণ হবে বিচার বিভাগে, সেটা অনেক পরে। পারসেপশন কি বলে তাদের এই অল্প সময়ে? আসাদুজ্জামান মিয়া যতই বলেন তার বৈধ, তার সমস্ত বৈধ সম্পত্তি 17 সাল থেকে 22 সালের মধ্যে যখনই গুরুত্বপূর্ণ পদে ছিলেন তখনই হয় কেন? তার আগে তারা তো বৈধ আয় কোথায় ছিল যে শুধু ক্ষমতায় পদে থাকলেই বৈধ আয় এরকম আকাশচুম্বী হয়ে যায়? এই বরিশালের ডিআইজি কি মেহেদি জামিল নাকি নাম, তার নামে রিপোর্ট আসছে, তিনি আর এক ভূস্বামী হয়ে গেছেন। এরকম যেখানে হাত দিবেন, একদম সরকারের মধ্যে সৎ অফিসার এখনো আছেন কিন্তু তার সংখ্যা নগণ্য। যারা সরকারকে অনৈতিক কাজে পারপাস সার্ভ করাচ্ছে তারা তো প্রত্যক্ষভাবে করছেই, তাদের প্রভাবে পড়ে যার ভালো থাকার কথা সেও মনে করে দেশটাই চলছে এইভাবে, তা আমি কেন করব না। সব ধ্বংস হয়ে গেছে। আপনাকে সঞ্চালককে অনেক অনেক ধন্যবাদ যে আপনি শেষ পর্যন্ত ডক্টর সায়ন্তকে ধন্যবাদ দিয়েছেন। আমি তো মনে করছি যে ধন্যবাদ দিবেন না, কেন? তিনি যে ছন্দে ছন্দে কথাগুলো বলে যাচ্ছেন, এগুলো রাজনীতির পল্টনের মাঠের বক্তৃতার মতন। আমি দুঃখিত। এবং সত্যাসত্য যাচাইয়ের যে কথাগুলো আমরা এখানে বলবার চেষ্টা করছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই জায়গায় আমরা থাকছি না, আমরা থাকতে পারছি না। এই যে 53 বছরের বাংলাদেশের ইতিহাসে যত দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলোর যদি খতিয়ান আমি দিতে বলেন আমাকে, আপনি আমাকে আর সায়ন্তকে 1 ঘন্টার 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা শো তৈরি করেন, মাঝখানে দেখি আমি তথ্যগুলো উপস্থাপন করি, তাও পারবেন না। এত অল্প সময়ে সম্ভব? এই 10 বছরই পারবেন না। প্লিজ নিজের ক্ষমতা সম্বন্ধে ধারণা থাকাটা খুব ভালো, অপরের দুর্বলতা বেশি ভাবা ঠিক না। আমার কাছে খুব স্পষ্ট বক্তব্য, সরকার প্রধান স্পষ্টভাবে বাংলাদেশে প্রমাণ করেছেন যে কাউকে ছাড় দেওয়া হয় না। এর চেয়ে বড় ইতিবাচক সংবাদ খুব কম আছে। একটু প্রশ্নযুক্ত করে আমরা একটা প্রবাদ শুনেছি না, চোর পালালে বুদ্ধি আসে। এই প্রবাদটি কিন্তু আমরা দেখলাম আবারও প্রমাণিত হলো। যেমনটি আমরা দেখছি যে ম্যাডাম দুর্নীতিবাজ কিংবা রাঘব বোয়ালরা দেশ ছেড়ে গেলে বা সেফ এক্সিট পাওয়ার পরেই কেন আমরা দেখি যে নিষেধাজ্ঞা বাংলাদেশে প্রথম যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যখন আদালত গঠিত হলো, রায় ঘোষিত হলো, যুদ্ধাপরাধীদের প্রথম যে দণ্ডপ্রাপ্ত যিনি পালিয়ে গেলেন কেমনে? আমরা কিন্তু সত্য যাচাই করি না, এবং অনেক সময় ওই যে ভাইরাল হওয়ার জন্য কথা বলি। যেমন একটা সায়ন্ত যে কথাগুলো বলেন না, মানে প্রচুর মানুষের সামনে উনি ভাইরাল হওয়ার জন্য কথা বলেন। প্লিজ বলতে দেন, আমি আপনার কথার সময় কথা বললে কথাই বলতে পারতেন। আচ্ছা, এখন আমি তো স্লোগান দেওয়া মানুষ। একটা কথা খুব পরিষ্কার করে বলি, আপনি যে এতগুলো যে বলছেন, আপনি গণমাধ্যম তো প্রমাণ করেছে যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে। অনেক অভিযোগ ছিল আমাদের সেলফ সেন্সরশিপ, অমুক শিপ, কে করেছেন? কে করেন? পুলিশ অ্যাসোসিয়েশন কে করেছেন?
আপনি বলেন কোড আনকোড, আপনি এবার আগ্রহী আমাকে ধন্যবাদ এই মুহূর্তে দিয়েন না। আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট করে বলি, ডেইলি স্টারের সম্পাদক, এত বড় বড় এত মহান ব্যক্তি, সালাম জানাই। তিনি 11টার সময় কি করেছিলেন, পরবর্তীতে তিনি একটি গণমাধ্যমের টক শোতে বলেছেন যে আমাদেরকে যা বলা হয়েছে তাই আমরা সংবাদ প্রকাশ করেছি। গণমাধ্যমের দায়িত্ব এটা। উনি এখন বলছেন যে আমরা জানতাম কিন্তু করতে পারিনি। তাহলে আপনি কি সাহসী সম্পাদক? যেই পত্রিকা প্রথম এটা গোচরে এনেছে, মানুষের সামনে এনেছে, সেই পত্রিকার সাথে সরকারের সম্পর্ক নাই। জনাব সুভাষ সিংহ রায়, আপনি না চাইলে আপনাকে আমার ধন্যবাদ দিতে হচ্ছে, কারণ আমারও বিরতির সময় হয়েছে। আমি বিরতি নিয়ে ফিরে এসে আপনার কাছে ফিরবো। আর একটা প্রশ্ন আপনার উচিত ছিল যখন সায়ন্ত কথা বলছে তখন এই সময়টা বিবেচনা করা। আমি সেই সময় বিবেচনা করে আপনাকে নিশ্চয়ই সেই সময় দিয়ে ভেবেন না, পরেরটা বিবেচনা আমি পরবর্তী অংশে আপনার কাছে ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে দর্শক দেশ সম্প্রতি পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব সুভাষ সিংহ রায়, আপনি বলছিলেন যে গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে, গণমাধ্যম দুর্নীতিবাজদের তথ্য তুলে আছে, কিন্তু সেই দুর্নীতিবাজদের শাস্তিকে নিশ্চিত করবে? এটা কি কোর্ট মার্শালের মাধ্যমে, মার্শাল কোর্টের মাধ্যমে? আমি আপনার কাছে প্রশ্ন, না মার্শাল কোর্টের মাধ্যমে কিনা এখানে তো আলোচনা হচ্ছে না যে কবে বিচার হবে, কবে চার্জ ফ্রেম হবে, কবে তার আদালতে উঠবে। তার মানে কোর্ট মার্শাল জিয়াউর রহমানের মতন শত শত হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দাও, এটা তো গণতান্ত্রিক কাঠামো না, এটাও সম্ভব না। অতএব স্বাভাবিক কারণে কথাগুলো আসে। এই যে সাইফুর রহমান সাহেবের অর্থমন্ত্রী ছিলেন, কিছু কথা কিছু স্মৃতি। আমি অনুরোধ করব, ডাক্তার সায়ন্ত তো অনেক পড়াশুনো করেন, অন্তত এই বইটা পড়েন। এই বইতে লিখছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে সাবেক অর্থনীতি সম্বন্ধে কিছুই জানতেন না, তিনি রাজনীতিতে শুধু অর্থই দেখতেন, নিজের পরিবারকে, আর মুখ্য বিষয় ছিল এমপিদের খুশি করা আর যে কোনোভাবে ক্ষমতায় থাকা। সাইফুর রহমানের বক্তব্য। আপনি মওদুদ আহমেদের সাহেবের বই চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা, মওদুদ আহমেদ বলে গেছে জিয়াউর রহমানের সাথে তার দ্বন্দ্ব হয়েছিল, তিনি চাঁদা দেবেন না বলে তিনি যখন গো ধরেছিলেন মওদুদ আহমেদ সাহেব, তখন তাকে অপমান করা হয়েছিল। এই বইয়ের 178 পৃষ্ঠায় দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার পুত্র সম্বন্ধে অলি আহমেদ কি বলেছিলেন, কর্নেল অলি সাহেব, যে মা ভালো হলে ছেলে এত খারাপ হয় কি করে? দুটোই খারাপ, দুটোই বদমাইশ। তা গোয়েন্দা রিপোর্ট যখন মন্ত্রী করেছিলেন গোয়েন্দা রিপোর্ট ছিল না? যখন একজন এএসপি হয় তখন গোয়েন্দা রিপোর্ট লাগে, আবার যখন এডিশনাল এসপি হয় তখন গোয়েন্দা রিপোর্ট লাগে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার হলে গোয়েন্দা রিপোর্ট লাগে, আবার ডেপুটি কমিশনার যখন হয় গোয়েন্দা রিপোর্ট লাগে, এডিশনাল সেক্রেটারি গোয়েন্দা রিপোর্ট লাগে, সচিব হলেও গোয়েন্দা রিপোর্ট লাগে। তাই একবার রিপোর্ট করলে তো হয়ে যেত চাকরি প্রারম্ভে। অতএব এই কথাগুলো কথা বলার জন্যই বলা। তারেক জিয়া সম্বন্ধে কি রিপোর্ট দিয়েছিল জেমস এফ মরিয়াটি? তিনি কি বলেছিলেন? তারেক জিয়া সিম্বল অ্যাজ এ ক্লিপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স ইন বাংলাদেশ, এবং তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য। আর আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি, এই যে এত কিছু যে তারা অর্জন করছেন, সে অর্জন কি তারা রাখতে পারছেন? অবৈধভাবে যারা করেছেন স্পষ্ট হয়েছে, রাখতে পারবেন না। ধর্মের গল বাতাসে নড়ে, 1। 2 হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো আছে বলে এই বিষয়গুলো স্পষ্ট করে মানুষের সামনে উঠে এসেছে এবং এটা আলোচনা হচ্ছে। আর এত যে সৎ দুর্নীতিমুক্ত দেশ, যাদেরকে বলা হয় টিআইবি প্রতি বছর যে রিপোর্ট দেয়, শীর্ষে আছে সেই নিউজিল্যান্ড থেকে শুরু করে তারপরে সুইজারল্যান্ড, সুইডেন, হ্যাঁ, কানাডা, উন্নত রাষ্ট্র, অন্যান্য ইউরোপীয় দেশের রাষ্ট্র, সেসব দেশে বাংলাদেশে কালো অর্থ তাদের ঠিকানায় চলে যায় কি করে? তারা প্রশ্রয় দেয় কেন? কালো অর্থ গন্তব্য বিদেশ কেন? আমি প্রশ্ন করছি, উত্তর কি আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি বলছি কালো টাকা যখন বাইরে যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলোতে, যেখানে দুর্নীতি বলা হচ্ছে একেবারে নাই, শূন্যের কাছাকাছি, ওই টাকা তো বাংলাদেশের দুর্নীতির টাকা, ভারতের দুর্নীতির টাকা, পাকিস্তানের দুর্নীতির টাকা, বিভিন্ন দেশের দুর্নীতির টাকা তারা ওখানে যাচ্ছে। তারা মানে কি তারা দুর্নীতি করছেন? তাহলে আপনি কালো টাকাকে সাদা করেছেন, বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে, এটা কি দুর্নীতি নয়? আপনি সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা ছিলেন, আপনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে, দুর্নীতি নয়? অতএব অনেকগুলো কথা বলা যাবে
ছন্দে ছন্দে আমি এর মতো আমরা যদি দুর্নীতির ইতিহাস কিংবা দুর্নীতির খতিয়ান তুলে ধরি তাহলে দুর্নীতি কি আমরা এতটা সরলীকরণ করতে পারি কিনা বর্তমানে? এত দুর্নীতি যদি আজকে বাংলাদেশে যদি সব খেয়ে ফেলতো, 2006 সালে $60 বিলিয়ন অর্থনীতি আজকে $470 বিলিয়ন হতো না। অতএব অনেক কথা আছে, অনেক কথা বলবার আছে, অনেক কথার পিছনের কথা থাকে। হঠাৎ করে চটজলদি বলে ফেললাম যে এদের দ্রুত বিচার করতে হবে, তাহলে তো মার্শাল ডেমোক্রেসি। ধন্যবাদ জানাচ্ছি জনাব সুভাষ সিংহ রায়। নাজমুল আশরাফ, যে প্রশ্নের উত্তর আমি জনাব সুভাষ সিংহ রায়ের কাছে পাইনি, আপনার কাছে একটু করতে চাই, সেটি হচ্ছে যে অভিযুক্ত কিংবা দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আমরা নজির কেন? আপনি তো জাজমেন্ট দিয়ে দিলেন, আপনি তো জাজমেন্ট দিয়ে দিলেন, আপনি পাননি, এটা জাজমেন্ট বিচারপতিরা দেন। আচ্ছা, না, যেটা সুবর্দা বলছিলেন, দেশে তো এখন সামরিক শাসন নাই যে মার্শাল ল কোর্টে বিচার হবে। দেশে আপনার কি বলে বেসামরিক শাসন আছে, গণতান্ত্রিক শাসন আছে, নির্বাচিত সরকার আছে। নির্বাচন নিয়ে যত প্রশ্ন হোক না কেন, নির্বাচিত সরকার, জনগণের প্রতিনিধিত্বকারী সরকার। তো ফলে সেখানে তো আপনার এই মার্শাল ল, সামরিক কোর্ট মার্শাল এগুলো প্রশ্ন আসে না। আমাদের যে প্রচলিত বিচার ব্যবস্থা তার মধ্যে অনেক সমস্যা আছে, মামলা জট আছে, আমাদের কি বলবো অবকাঠামোগত সমস্যা, আমাদের জনবলের সমস্যা, আমাদের বিচারকের সমস্যা। তার তুলনায় আমাদের মামলা, আমাদের অপরাধ, আমাদের অন্যায় অনেক বেশি। সে কারণে একটা জট থাকে। আমাদের আইনের ফাঁকফোকরে দুর্নীতি আইনের ফাঁকফোকর একটা সমস্যা, পুরো বিচার প্রক্রিয়া মামলা জট একটা সমস্যা, এবং সুষ্ঠু বিচার, ন্যায় বিচার নিশ্চিত করার যে ব্যবস্থা থাকার কথা, যেগুলো অনেক ক্ষেত্রে হয় না বলে আমরা বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে দেখতে পারি। সব কথা এক কথা হচ্ছে যে বিচার প্রক্রিয়া যেভাবে আমাদের চলছে, এবং যতই সরকার বলুক, এই সরকার কেন, বাংলাদেশের যত সরকার আছে সবাই বলছে বিচার বিভাগ স্বাধীন, গণমাধ্যম স্বাধীন, আপনার কি বলে আরো অনেক কিছু, এরপরে যুক্ত হয়েছে দুদক স্বাধীন, উমুক স্বাধীন, তুমুক স্বাধীন। তারা কতটুকু স্বাধীনতা ভোগ করে তাদের কর্মকাণ্ডে বোঝা যায় সেটা। এটা অনেক দীর্ঘ আলোচনা। আমি বলছি যে এই বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে স্বাভাবিক প্রক্রিয়ায় বিচার করার কথাই আমরা বলছি। আমরা কোর্ট মার্শাল দ্রুত বিচার, এবং আমরা জানি যে আইনগতভাবে কতগুলো আদালত আছে, দ্রুত বিচার আদালতই বলে, দ্রুত বিচার আইনে সেগুলো প্রতিষ্ঠিত হয়েছে, সেখানেও হতে পারে। তাই আমি বলছি যে বিচারের আওতায় আনা, প্রথমত যে কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ আপনি পেলেন, তার ভিত্তিতে আপনি মামলা করলেন, তদন্ত করলেন, তারপর দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে সাজা দিলেন। সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে, আনইন্টারাপ্টেড, বাধাহীনভাবে, নির্বিঘ্নভাবে চলে কিনা, এটা নির্ভর করে কেসটা কার বিরুদ্ধে কেস, তার সাথে রাজনৈতিক সম্পর্ক কি, এগুলো। ফলে আমরা বিচার প্রক্রিয়ার আওতায় আনার কথা বলছি, কিন্তু যাদের নিয়ে আমরা এখন আলোচনা করছি তারা এখনো কেউ বিচার প্রক্রিয়ায় আসেন নাই। যেটা বলছিলাম যে বেনজিরের তথ্য প্রকাশিত হওয়ার কতদিন পরে চাপে পড়ে দুদক তথ্যানুসন্ধান শুরু করেছে, আর বাদবাকিদের ব্যাপারে তারা এখন কি করছে, এগুলো প্রমাণ করে কি? এগুলো কি প্রমাণ করে যে দুদক একেবারে দুর্নীতি ধরার জন্য একেবারে প্রস্তুত, এবং পাওয়া মাত্রই তারা ধরবে এবং তাদের ব্যবস্থা নেবে? নিশ্চয়ই তারা আইন কানুন নিয়ম ফলো করবে, সেটাও আমি জানি। কিন্তু আমরা অনেক সময় তাদের ভূমিকা, যে গাফিলতি বলবো না, মানে তাদের ভূমিকা যা দেখছি তাতে মনে হয় যে এখানে যথেষ্ট উৎসাহ আগ্রহ নেই, বা কোনো রকমের অদৃশ্য বাধা বিপত্তি আছে। সেই কারণে আমি শেষ করি একটা কথা, একটা কথার সাথে আমি একটু সাপ্লিমেন্ট করবো, যে এই মানুষগুলোর জীবনে শিক্ষা হওয়া উচিত, তাদের দেখে বাকি দুর্নীতিবাজদের শিক্ষা হওয়া উচিত, যে সারা জীবন অন্যায় করে আমি যা কিছু অর্জন করলাম কোনো কিছুই কিন্তু আমার থাকবে না। হ্যাঁ, যেগুলো পাচার করতে পারবো সেগুলো হয়তো থেকে যাবে, দেশে যেগুলো থাকবে সেগুলো ভোগ করতে পারবে না, সেটাও পারবে। ফলে এবং তাদের জীবন যে কতটা লান্নতের, তারা কোথাও মুখ দেখাতে পারবে, তাদের কয়েক প্রজন্ম পর্যন্ত এই অভিশপ্ত জীবন যাপন করবে, দেশের বাইরেও থাকতে পারবে না। সব জায়গায় বাংলাদেশের লোক আছে, বাঙালি আছে, তারা দেখা মাত্র তাদেরকে ডিম ছুড়বে এবং ধাওয়া করবে। তো এই লোকগুলো তো এমনিতেই শাস্তি পেয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার সায়ন্ত, বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। প্রাপ্তি, প্রত্যাশা, যেমনটা আসলে ওবায়দুল কাদের বলেছে, বাংলাদেশ ভারত আস্থার সম্পর্ক ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কি বলবেন? আস্থার সম্পর্ক ফিরিয়ে আনলে তাহলে তো এত সমালোচনা হতো না। আস্থার সম্পর্ক বাংলাদেশ ভারত আসলে জনগণ থেকে জনগণের মধ্যে যে আস্থার সম্পর্ক, সেটা ব্যাহত হয়েছে এবং দিনে দিনে আস্থার সংকট বাড়ছে আরও। এইটা বাস্তবতা যে ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, এবং 1971 সালের মুক্তিযুদ্ধে আমাদের সহায়তাকারী অন্যতম দেশ হিসেবে তাদের সঙ্গে আমাদের যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকা দরকার ছিল, যেটা কাঙ্ক্ষিত ছিল, সেটা নেই।
এবং সেটা না থাকার পিছনে অন্যতম দায়ী হচ্ছে ভারত নিজে। কারণ তারা বড় প্রতিবেশী হিসেবে তাদের যতটুকু উদার হওয়া দরকার ছিল সেটা কখনোই তারা হয় নাই, কোনো সরকারের আমলেই হয় নাই। তাহলে আমার বর্ডারে প্রতি বছর এতগুলো লোক বিএসএফ এর গুলিতে এভাবে মরতো না, ফেলানির লাশ ঝুলে থাকতো না। পাকিস্তানের সঙ্গে ভারতের বর্ডার তো অনেক বড় এবং তাদের পাকিস্তানের সঙ্গে তো চিরশত্রু তারা, ওই বর্ডারে তো তারা মানুষ মারে না, চায়নার বর্ডারে তো তারা মানুষ মারে না। বাংলাদেশে তো আওয়ামী লীগ এবং ভারতকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য তারা একে অপরের সঙ্গে একেবারে টাই আপ থাকে সবসময়। সেই আওয়ামী লীগের আমলও কেন 10 বছরে 300-র উপরে মানুষকে গুলি খেয়ে মরতে হবে বর্ডারে? যদি চোরা কারবারি সরকার যেটা বলে, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই প্রসঙ্গ তুললে বলেন যে চোরা কারবারি করবে তো গুলি করবে না। চোরা কারবারি তো শুধু আমার দেশের এরা করে না, ওই দেশের লোকও করে। ওরা ওদের অংশ পার করে দেয়, আমার দেশের চোরা কারবারিরা এই দেশে আনে, ওদের একজনও তো মরে না। তার মানে হচ্ছে ওরা আমাদের উপর নিপীড়ন চালায়। এইটা হলো আপনার বর্ডার কিলিং। আপনার বাণিজ্য ঘাটতি বলেন, আমাদের যে পানি আমাদের অধিকার, সে অধিকার থেকে এই যে 53 বছর ধরে বঞ্চিত করে রাখা, ফারাক্কা দিয়ে ভুগিয়েছে অনেক, আবার এইসব দিয়ে ভোগাচ্ছে, এইভাবে করা। আমার যে আকাশ সংস্কৃতি বলেন, এই যে আপনার এই টেলিভিশনটা চাইলেই আপনি ইন্ডিয়ান চ্যানেল যত সহজে বাংলাদেশে যেই সব শর্তে আমরা দেখার অনুমোদন দেই, ওরা আমাদের দেশে সেটা দেয়, সেটা আপনি পারবেন? এরকমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমাদের শোষণ এবং নিপীড়নের মুখে রাখে। আমাদের এখানে সরকার শুধুমাত্র তুষ্ট থাকে অবৈধভাবে এইখানে গণতন্ত্র হত্যা করে তারা ক্ষমতায় থাকবে এবং তাদেরকে ইন্ডিয়ার দাস বানিয়ে ক্ষমতায় রাখবে, এটুকু পেয়েই তারা তুষ্ট। ফলে সেই অবস্থায় মর্যাদা কিভাবে হয়? ইউরোপের উদাহরণ প্রধানমন্ত্রী আনেন, আওয়ামী লীগের অনেক আনে। ইউরোপে বর্ডার নেই, ইউরোপে কোনো দেশ প্রতিবেশী দেশ এরকম দেখবেন বর্ডারে মারছে, কোনো দেশ দেখবেন যে পাশের একটা দেশে তাদের দাসানুদাসকে ক্ষমতায় বসিয়ে রাখার জন্য গণতন্ত্র হত্যা করে তাদের অঙ্গুলি হেলনে চলবে। আর বাংলাদেশে যে ইন্ডিয়ার বাংলাদেশের রাজনীতিতে প্রভাব, এই কথা তো শেখ হাসিনা নিজের মুখে বলছেন 2001 সালে তিনি গ্যাস দিতে রাজি হননি বলে তাকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। ইন্ডিয়ার বিরুদ্ধে তার নিজের অভিযোগ, আর বিএনপি তো অভিযোগ করছে, অন্যরা করছে। তার মানে বাংলাদেশের প্রধান বড় দুই দল আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলের প্রধান নেত্রী দুজনের অভিযোগ আছে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষমতায় আসার ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শাহেদ। তাদের সঙ্গে কি করে আস্থার সম্পর্ক তৈরি হবে? জনাব সুভাষ সিংহ রায়, এই বিষয়ে খুব ছোট্ট করে আপনার মন্তব্য নিতে চাই। যেমনটা আসলে বিরোধী দলও বলছে যে বাংলাদেশ দিল্লির সেবাদাসে পরিণত হয়েছে এবং পুরো দেশকে ভারতের কাছে জিম্মি করেছে আওয়ামী লীগ। 1977 সালে জিয়া রহমান যখন প্রথম দিল্লি যান, দিল্লিতে যে যা বক্তব্য রেখেছিলেন দা হিন্দু পত্রিকার পুরো পাতা জুড়ে সাক্ষাৎকার দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন ভারত অনেক বড় দেশ, অতএব বাণিজ্য ঘাটতি থাকাটা স্বাভাবিক। এবং বঙ্গবন্ধু 55,000 কিউসেক পানির মধ্যে 44,000 কিউসেক পানির বন্দোবস্ত করেছিলেন চুক্তিতে। জিয়াউর রহমান সাহেব BM আব্বাসকে পাঠিয়ে ওটা 20,000 কিউসেক পানি করেছিলেন। সংকটের জায়গাটা কোথায়? এই যে আমাদের তিস্তা নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা প্রতিদিন পল্টনে বক্তৃতা দেন, ভেবে দেখেছেন করে কি এসছেন? 76 সালে যখন জিয়াউর রহমান সাহেব যখন তিস্তা ব্যারেজ করলেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, যেহেতু আন্তর্জাতিক নদী, কোনো কথা না বলে তখন যখন করে ফেললেন, তখন পাল্টা হিসেবে তারা তাদের অংশে ব্যারেজ করার চেষ্টা করলো। টিপাইমুখ বাঁধ 91 সালে মন্ত্রিসভায় বেগম খালেদা জিয়া 7ম ক্যাবিনেটে পাশ করেছিলেন টিপাইমুখ বাঁধ। বলা হয়েছিল সিলেট অঞ্চলে বন্যা ঠেকাবার জন্য বিশ্ব ব্যাংকের এই প্রকল্প FAP1, এটার জন্য এটা করতে হবে। তাহলে এখন কথা বলছেন কেন? আপনি যদি আপনি বলেন যে যখন 60 বছর আগের ঘটনা, 4 দশক যেটা সমাধান হয়নি, সেটা তো সর্বসম্মতিক্রমে ভারতের পার্লামেন্টে এটা সিদ্ধান্ত হয়েছে, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। এবং সেখানে কি ঘটেছে, বাংলাদেশ কতটা লাভবান হয়েছে আপনি অঙ্ক হিসেব করে দেখেন না। বাংলাদেশ 11,000 বর্গ কিলোমিটার বেশি পেয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।